আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা ক্লাসে। আজকে হচ্ছে ক্লাস 2। আজকে আমরা সামারি, ফ্লো চার্ট এবং ওপেন এন্ডেড কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলোর বেসিক জিনিসটা জেনে নিব। ওকে, সো যারা জয়েন হয়েছো, অনেকেই জয়েন হয়ে গেছো, তারা একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবা। তোমাদের যে পরিচিত গ্রুপগুলোতে আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, যাতে করে হচ্ছে তারাও হচ্ছে এই ক্লাসটাতে জয়েন হতে পারে এবং তারাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। তোমরা জেনে থাকবা যে আমাদের আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে এসএসসি, এইচএসসি 25 এবং এইচএসসি 26-এর স্টুডেন্টদের জন্য ইংলিশের আমরা হচ্ছে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার পুরোটাই ফ্রি করিয়ে দিচ্ছি। এবং এটার সাথে সাথে তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ হচ্ছে যে এই ক্লাসগুলো তোমরা যদি হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার এবং সবচেয়ে বেশি ট্যাগ দাও, তাদেরকে কিন্তু হচ্ছে উইকলি একটা গিফট দেওয়া হবে। ওকে, সো দ্রুত যুক্ত হয়ে যাও এবং হচ্ছে কমেন্ট করে দাও যে তোমরা জয়েন হয়েছো, তোমরা কথা শুনতে পাচ্ছ, ভয়েস ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলে দাও। ওকে, সাউন্ড ঠিক আছে আশা করি। তো লাস্ট ক্লাসে আমরা কিন্তু হচ্ছে তোমাদেরকে প্যারট স্টাইলের একটা প্যাসেজ পড়াইছিলাম এবং সেখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো তোমরা হচ্ছে যারা লাস্ট ক্লাসটা করো নাই, তারা অবশ্যই হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়ার পরে লাস্ট ক্লাসটা করে আসবা। তোমাদের ক্লাসগুলো হচ্ছে সিরিয়ালি দেওয়া আছে, একটা গুগল শিট করে দেওয়া আছে, এখানে সিরিয়ালি দেওয়া আছে, ওইখান থেকে খুঁজে পেয়ে যাবা। ইউটিউব লিঙ্কে দেওয়া আছে, ফেসবুক লিঙ্কটাও দেওয়া আছে। অনেকে জয়েন হয়েছো, সাকিবুল ইসলাম শাওন সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আফরিন জানাইছো, ওয়ালাইকুম আসসালাম, সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। হাজি বাহাউদ্দিন জানাইছো সালাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমাদের লাস্ট ক্লাস থেকে তোমরা কোনো কিছু বোঝার বাকি আছে কিনা, বা লাস্ট ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ কার কলেজ কি, এই জিনিসগুলো একটু জানায় দাও, একটু দ্রুত জানায় দাও। হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করে দিব। আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে হচ্ছে ধরো তোমার ফার্স্ট পেপারের একদম বেসিকটা, এমসিকিউ তো হয়ে যায় এমনি ইজিলি, ওপেন এন্ডেড কোশ্চেনে 10 মার্ক, সামারি এবং ফ্লোচার্ট এগুলাতেও হচ্ছে 5 করে, মোট হচ্ছে 20-25 মার্কের হচ্ছে আজকে একটা ক্লাস। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। হ্যাঁ, মাসুম বসুনিয়া বলছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। মাহিন ইসলাম জিজ্ঞেস করছে এইচএসসি 26 আর নাকি, হ্যাঁ 26-এর 25-এর সবার জন্য এই ক্লাসটা। হ্যাঁ স্যার, আমাদের মানবিকের জন্য সাবজেক্ট ক্লাস কি হবে না? হ্যাঁ, মানবিকের জন্য সাবজেক্ট ক্লাস হবে, মানবিকের জন্য সাবজেক্ট ক্লাস হবে। অলরেডি কিন্তু হচ্ছে ইকোনমিক্সের একটা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, ইকোনমিক্সের একটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, সো দ্রুত যুক্ত হয়ে যাবা, বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে দেবা গ্রুপটা। হ্যাঁ, জারিফ আল হামজা বলতেছে রংপুর গভর্নমেন্ট কলেজ। থ্যাংক ইউ তোমার কলেজটা জানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে হচ্ছে এইচএসসি এ প্লাস পাইলেই বিয়ে করে ফেলবো, ওই যে বিয়ে করাই দিবে একবারে, পুরা সব এ প্লাস পাইতে হবে, এইচএসসি তে এ প্লাস পাইতে হবে, এ প্লাস পাইলে সবাইকে বিয়ে করাই দিবে একবারে ডাইরেক্ট। ইয়াসিন আরাফাত ভাইও সালাম জানাইছে। স্যার ওয়ালাইকুম আসসালাম, স্যালুট স্যার, স্যালুট স্যার। স্যার আপনার ছাত্রদেরকে একটু পাঠায় দেন ক্লাস করতে, ইংলিশ ক্লাস করতে পাঠায় দেন স্যার। ওকে ওকে, সবাই একটু তোমাদের কলেজের পুলিশ লাইন্স, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, সবাই একটু একটু হ্যাঁ কমেন্ট করে ফেলো। হ্যাঁ, কলেজ নেম
আচ্ছা আমি একটু একটা জিনিস, সাবিকুল ইসলাম শাওন বলতেছে মাই কলেজ নেম, এভাবে বলবা না। হ্যাঁ, যখনই কলেজের নাম বলতে বলবে একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে যখনই কলেজের নাম বলতে বলবে লিখবা দি নেম অফ মাই কলেজ। কি লিখবা? দি নেম অফ মাই কলেজ। ঠিক আছে, এই জিনিসটা লিখবা। ওকে ওকে, সোহাগ আলী ও রংপুর গভর্নমেন্ট কলেজ থেকে, কারমাইকেল কলেজ থেকে অনেকেই যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। অনেকেই জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমেই হচ্ছে সামারি লেখার কৌশল শিখবো। সবাই কি রেডি কিনা? কি কি লাগবে ক্লাস করতে? কি লাগবে? সামারি রাইটিং লেখার জন্য কি লাগবে? নোট খাতা লাগবে, পেন লাগবে। ওকে, তোমার কাছে যদি ইংলিশ ফর টুডে বইটা থাকে, ইএফটি ইংলিশ ফর টুডে বইটা সাথে নিয়ে নাও। ঠিক আছে, ইংলিশ ফর টুডে বইটা সাথে নিয়ে নাও। শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজ। ওকে, পরিবারে আপনি রাজি করায়া। আচ্ছা, আমি তো আমার কাজ হচ্ছে রাজি করানো, কিন্তু তোমার তো এ প্লাস পাইতে হবে, ঠিক না? তুমি যদি এ প্লাস না পাও তাহলে কি পরিবার রাজি হবে? কোনো পরিবারই রাজি হবে না, ঠিক না? সো তো আগে এ প্লাস পাওয়াটা মাস্ট, ঘটকের ঘটকালি পরে। ঠিক আছে, ইয়ামিন ইসলামও জয়েন করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, সো এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে সবাই রেডি কিনা কমেন্ট করো। সেন্ট গ্রেগরি থেকে আসছে হচ্ছে সাইফ মোল্লা। থ্যাংক ইউ। দ্য নেম অফ মাই কলেজ গোপালপুর গভর্নমেন্ট কলেজ। ওকে, সবার জন্য শিক্ষা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, যখনই বলবা আমার কলেজের নাম কি, এই জিনিসটা হ্যাঁ বলে দি, এই জিনিসটা লিখবা, দি নেম অফ মাই কলেজ। ওকে, তাহলে এই জিনিসগুলো রেডি কিনা সবাই একটু কমেন্টে জানা দাও। সবাই একটু কমেন্ট করে দাও, সবাই রেডি কিনা একটু কমেন্ট করে দাও। রেডি বানান ভুল। সবাই রেডি। ওকে, একটু খেয়াল করো, দেখো। হ্যাঁ, এই এখন যে জিনিসটা শিখবো, এই জিনিসটা হচ্ছে তোমাদের সারা জীবন কাজে লাগবে। এইটাকে আমি বলবো হচ্ছে, এই জিনিসটা আমরা শিখবো প্যারাফ্রেজিং। আমরা কি শিখবো? প্যারাফ্রেজিং মানে হচ্ছে তুমি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলি বাদ দিয়ে দিবা। প্যারাফ্রেজিং মানে হচ্ছে যেগুলো অগুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের প্যাসেজের সাথে থাকাটার দরকার নাই, প্যাসেজটাকে হচ্ছে মিনিংফুল করার জন্য, প্যাসেজটাকে হচ্ছে সাবলীল করার জন্য, শুনতে ভালো লাগানোর জন্য যেই পার্টগুলা ইউজ করা হয়, মানে যেগুলো হচ্ছে প্যাসেজের আসল মিনিং এর বাহিরে লেখা হয়, সেই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিব। এখন প্যাসেজে যে জিনিসগুলা থাকে, এখন আমরা কিভাবে বুঝবো যে ওই জিনিসগুলা অপ্রয়োজনীয়, কোন জিনিসগুলা প্রয়োজনীয়, এটা কিভাবে বুঝবো? এইটা সবার আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মডিফায়ার্স গুলা। আমরা কি দেখবো? মডিফায়ার্স গুলা, যে কে মডিফাই করতেছে, কাকে মডিফাই করতেছে, কোন জিনিসটা মডিফায়ার, আগে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। সবাই আসো। বলতেছে প্রয়োজনীয় লেখাগুলো রেখে অপ্রয়োজনীয় বা
অতিরিক্ত তথ্যগুলো বাদ দিয়ে, অতিরিক্ত কথাগুলোকে বাদ দিয়ে লেখাটিকে নিজের ভাষায় উপস্থাপন করার কথাই হচ্ছে কি সামারি, ঠিক না? এই সামারি করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্যারাফ্রেজিং করা। কি লাগবে? কোন জিনিসটা লাগবে? প্যারাফ্রেজিং করা লাগবে। সবার আগে কি করতে হবে? দেখো, আমার হচ্ছে কি প্যাসেজটা আগে আমার মনোযোগ সহকারে পড়তে হবে বা বুঝতে হবে। প্যাসেজটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং মূল বিষয়টা কি করতে হবে? আমার বুঝতে হবে। এই জন্য যে তোমাদেরকে গত ক্লাসে আমি কিন্তু হচ্ছে প্যারেটস টেইলটা পড়াই দিছিলাম, কিছু পার্ট পড়াই দিছিলাম এবং বাকিটুক তোমাদেরকে পড়ে ফেলতে বলছিলাম, এবং ওইখান থেকে কিন্তু তোমাদেরকে হচ্ছে মূল থিমটা বুঝাই দেওয়া হয়েছিল। সো প্রথম যে কাজটা আমাদের করতে হবে যে আমাদের প্যাসেজটা বুঝে ফেলতে হবে। এখানে যেহেতু আমাদের প্যাসেজটা হচ্ছে সিন প্যাসেজ, তার মানে আমার আগের থেকেই প্যাসেজটা পড়া থাকা লাগবে, যাতে করে হচ্ছে আমি এটার মিনিংটা উপলব্ধি করতে পারি। ওকে, আমার প্যাসেজের নির্দিষ্ট বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুটা আমার বুঝতে হবে। তো আমি যদি সামারি লিখতে চাই, তো সবার আগেই আমার যেই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে আমার নিজের একটা মূল কথা, আমার নিজের একটা মূল ভাব বুঝতে হবে, যে না এই প্যাসেজটা পড়ে আমি কি বুঝছি বা এই প্যাসেজটাতে অ্যাকচুয়ালি কি লেখা আছে। প্রথমে এই জিনিসটা বুঝতে হবে। তারপরে দেখো, এইটার সাথে রিলেটেড যে বাক্যগুলো আছে, এই প্যাসেজের সাথে রিলেটেড যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোকে আমার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে যে না এটার সাথে ইম্পর্টেন্ট যে বাক্যগুলো, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। কি করব? আমরা যখনই পড়বো তখনই হচ্ছে আমরা চাইলে আমরা আন্ডারলাইন করে ফেলতে পারি। যেহেতু আমাদের সিন প্যাসেজ, আমরা হচ্ছে আন্ডারলাইন করে ফেলবো। যখন পুরোটা বুঝে যাব, তাহলে আর একবার বুঝে গেলে এই প্যাসেজ কিন্তু আর আমার বারবার পড়া লাগবে না। ওকে, তারপরে কি করতে হবে? অপ্রয়োজনীয় অংশগুলাকে কি, হ্যাঁ, শব্দগুচ্ছকে কি করতে হবে? বাদ দিতে হবে। একটা একটা করে আসবো। হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা বলতেছি প্যারাফ্রেজ। এই জিনিসটাকে আমরা বলতেছি কি? প্যারাফ্রেজিং। খেয়াল রাখতে হবে। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে লাস্টে দিতেছি। সেটা কি বলতেছে? যদি কোনো বাক্যে কম্পাউন্ড মানে যৌগিক অথবা কমপ্লেক্স, কোন বাক্য যদি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয়, হ্যাঁ, সেটা যথাসম্ভব কি কোন সেন্টেন্স বানাইতে হবে? সিম্পল সেন্টেন্স বানাইতে হবে। ওটাকে সিম্পল সেন্টেন্স বানাইতে হবে। ওকে, অর্থাৎ আমার সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম রাখতে হবে? আমার সেন্টেন্সের স্ট্রাকচার এইরকম রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এখন দেখো, আমি এই যে একটু আগে যে কথাগুলো বললাম, এক একটা সেন্টেন্স তুমি দেখবা, প্যাসেজের মধ্যে দেখবা এক একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হচ্ছে মডিফায়ার প্লাস হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে ভার্বের মডিফায়ার, হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্টের মডিফায়ার। এরকম করে সেন্টেন্স গুলা কি থাকে? স্ট্রাকচার গঠন করা থাকে। তো আমাদের কি করতে হবে? আমাদের এই জিনিসগুলা কোন জিনিসগুলা? এই যে মডিফায়ার, এই যে এখানে ভার্বের মডিফায়ার, এখানে হচ্ছে অবজেক্টের মডিফায়ার, এই জিনিসগুলাকে আমার বাদ দিয়ে লিখতে হবে। এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। এইটাই হচ্ছে সেন্টেন্সকে সরল করার টেকনিক। এটাই হচ্ছে সেন্টেন্সকে সরল করার টেকনিক। সবাই কি এই যে থিওরি, যে জিনিসগুলো, এই জিনিসটা বুঝছো কিনা বলো? সবাই কি বুঝছো কিনা বলো? সবাই কি বুঝছো কিনা বলো? সবাই কি বুঝছো কিনা বলো? আসো, তারপরে এখন হচ্ছে তোমার কনসেপ্ট। দেখো, একটু খেয়াল করো, দেখো, এখন হচ্ছে তুমি দেখবা লেখার সময় লক্ষ্য রাখতে হবে প্যাসেজের বাইরে কোনো তথ্য সংযুক্ত যাতে না যায়। দেখো, এখন একটা জিনিস আমি তো প্রথমে বুঝলাম কি, আমি বুঝলাম যে হ্যাঁ এই প্যাসেজটা আমি বুঝে গেছি। এখন নিজের মনের মাধুরী মিশায়ে
নিজে যা বুঝলাম একবারে হচ্ছে বাইরের থেকে কপি পেস্ট করে আইনে, হ্যাঁ, বা হচ্ছে গাইডে একটা জিনিস পড়ছি মুখস্থ করছি ওই জিনিসটা আইনে আমি দিয়ে দিলাম না বুঝে, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করা যাবে না। আমার কি করতে হবে, আমার যে তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলাকেই আমার কি করতে হবে, সেই তথ্যগুলাকেই সুন্দর মতো করে হচ্ছে ওইটার মধ্যে রেখেই আমার সামারিটা উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে কশন, এটা হচ্ছে কশন। তারপরে কি, আমি কোন তথ্য ডাইরেক্ট স্পিচে লেখা থাকলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তাহলে এইখানে হচ্ছে একটা আরেকটা গুরুত্বপূর্ণ সংযুক্তি কি, ধরো তোমাকে তোমার একটা প্যাসেজের ভিতরে কোন একটা উক্তি ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, তুমি সেটাকে ডিরেক্ট হুবহু এটা লিখতে পারবা না। তোমার কি করতে হবে, তোমার কি করতে হবে, সেটাকে ইনডিরেক্ট বানাইতে হবে। সেটাকে তোমার কি করতে হবে, ইনডিরেক্ট বানাইতে হবে। তাহলে আমাদের কি ন্যারেশনটা শেখা লাগবে, ঠিক না? ন্যারেশনটাও শেখা লাগবে। ওকে, আসতে শিখতে পারে। আর মনে রাখতে হবে সাধারণত মূল প্যাসেজের সামারি, সাধারণত মূল প্যাসেজের কি হবে, 3/1 হবে। ওকে, এটা হচ্ছে থিওরি বিষয়, এটা হচ্ছে থিওরি বিষয়। ওকে, এখন আসো, এখন আমরা এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। আমরা এই পর্যন্ত কি কি জিনিস তোমাকে হচ্ছে মনে রাখতে হবে, কি কি জিনিস তুমি করবা, সেই জিনিসটা বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা? তাহলে আসো আমরা একটু প্র্যাকটিস করি যে আমরা আসলেই এই নিয়মগুলো বুঝছি কিনা। তো চলো আমরা একটা প্যাসেজে যাই।
ধরো তোমাদেরকে একটা প্যাসেজ দিব, এই প্যাসেজটা তোমাদেরকে পড়াবো, এখন এখান থেকে কিভাবে তুমি প্যারাফ্রেজিং করবা সেই জিনিসটা তোমাদেরকে শিখাই দিব। সবাই হচ্ছে এই প্যাসেজটা একটু বের করে রাখো, একটু বের করো সবাই। এখন দেখো কিভাবে আমরা প্যারাফ্রেজিং করি, সবাই একটু খেয়াল করো। দেখো, এডুকেশন গিভস আস নলেজ and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choice. এত বড় একটা সেন্টেন্স, এত বড় একটা সেন্টেন্স কিন্তু এখানে দেওয়া আছে। এখন এই জিনিসটাকে, এই সেন্টেন্সটাকে, হ্যাঁ এইটা ফার্স্ট ক্লাস না, এটা সেকেন্ড ক্লাস, ফার্স্ট পেপারে ফার্স্ট ক্লাস কিন্তু হয়ে গেছে। ওকে, সো এখান থেকে কিভাবে প্যারাফ্রেজিং করব দেখো, খেয়াল করো। এডুকেশন গিভস আস নলেজ, এটা হচ্ছে একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে and a set of abilities to function meaningfully in life, এটা হচ্ছে আরেকটা পার্ট। এখানে যখন দেখছো যে such as দিয়ে সেন্টেন্সটা আছে, একটা জিনিস শুরু হয়েছে such as দিয়ে, তার মানে বুঝবা এটা এক্সাম্পল, তার মানে বুঝবা কি এটা এক্সাম্পল হিসেবে আছে। সো এক্সাম্পলকে আমরা কখনোই সামারিতে আনবো না, আমরা এক্সাম্পলকে কখনোই সামারিতে আনবো না। ওকে, সো এই এক্সাম্পলটাকে আমরা হচ্ছে কি নিজের মতো মোল্ড করে ফেলবো। কিভাবে করব? এডুকেশন, এডুকেশন এখানে কি আছে? গিভস আছে না, এডুকেশন গিভস আছে না, এডুকেশন ইজ দ্য প্রোভাইডার অফ, দেখো খেয়াল করে দেখো, আমরা এখানে কি আছে? এডুকেশন গিভস আস নলেজ, আমাদের লিখতে হবে এডুকেশন ইজ দ্য প্রোভাইডার অফ নলেজ এন্ড এখানে দেখো অনেক বড় একটা কথা, আ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি। এত বড় কথা লেখা যাবে না সামারিতে, তো আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। আমাদের লিখতে হবে এডুকেশন ইজ দ্য প্রোভাইডার অফ নলেজ এন্ড অ্যাবিলিটিস টু ফাংশন, কারণ এই মিনিংফুলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্বকে এখানে আনবো না। অ্যাবিলিটিস টু ফাংশন ইন লাইফ দিতে পারো চাইলে। তাহলে এইখান থেকে আমি যদি এই সেন্টেন্সটাকে চুজ করি, যদিও এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, আমি এটাকে চাইলেই হচ্ছে অমিট করতে পারবো না এই প্যাসেজের ইয়ার থেকে। তো আমি লিখবো এডুকেশন ইজ দ্য প্রোভাইডার অফ নলেজ, এখানে একটু লিখে দেই, এখানে একটু লিখে দেই, ইজ দ্য provider of knowledge and abilities to function in life, এই সেট অফ দরকার নাই, abilities to function in life পরের টুকার দরকার নাই। ঠিক আছে, একটা সেন্টেন্স আমার হয়ে গেল। নরমালি হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে সামারিতে 5টা সেন্টেন্স লিখতে হয়, ঠিক না? ওকে, দেখো, as we learn how to read, write and do basic operations of arithmetic, we gain degree of self confidence। এখন দেখো এই যে এখানে এই যে কথাটা বলতেছে, এটা বলতেছে কি, এটা হচ্ছে শিক্ষার একটা পার্ট, এটা হচ্ছে শিক্ষার একটা পার্ট, ঠিক না? এটা হচ্ছে শিক্ষার একটা পার্ট। as we learn how to read, আমরা পড়াশোনা শিখি, পড়তে শিখি, লিখতে শিখি, আমরা হচ্ছে অপারেশন অ্যারিথমেটিক এর যোগ বিয়োগ করতে শিখি। এই জিনিসটা আমাদেরকে কি করে? গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। তাহলে আমরা হচ্ছে শিক্ষার মাধ্যমে ডিগ্রি অফ কনফিডেন্সটাকে গেইন করি। তাইলে এটাকে আমরা লিখবো, এই জিনিসটাকে আমরা প্যারাফ্রেজ করব কিভাবে? উই গেইন, আচ্ছা এখানে লিখলে তো তোমরা বুঝবা না, আমরা এখানে লিখি উই গেইন আচ্ছা এটা কই গেল, এখানে যাও। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের কি ছিল? আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল হচ্ছে কই, আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল? আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল এডুকেশন ইজ দ্য প্রোভাইডার অফ নলেজ এন্ড অ্যাবিলিটিস টু ফাংশন ইন লাইফ। এটাই আমরা এখানে লিখি, আমরা লিখব এডুকেশন ইজ দ্য provider
of knowledge and abilities to function in life. এটা ছিল প্রথম সেন্টেন্স। তারপরেরটা কি? তারপরে হচ্ছে we gain self confidence by learning। এই যে এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। ওকে, তাহলে দেখো অনেক বড় সেন্টেন্স গুলাকে এখান থেকে আমরা কিভাবে প্যারাফ্রেজিং করে নিয়ে আসলাম। ওকে, আমরা কিভাবে প্যারাফ্রেজিং করে ছোট করে নিয়ে আসলাম। তারপর একটু পড়ি। We learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills to communicate with others and manage our affairs well. খেয়াল করে দেখো, এই যে পুরো কথাটা না, এখানে যে কথাটা না, এই কথাটাকে এখানে ডিসক্রাইব করছে। এখানে কি বলছে? We learn to think for ourselves, যে সেলফ কনফিডেন্স কিভাবে আসবে? আমরা নিজেদের জন্য চিন্তা করতে পারি। and articulate মানে কি? আর্টিকুলেট মানে হচ্ছে ধারণা করা। আর্টিকুলেট আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাকে ধারণা করতে পারি যে আমার চিন্তাটা কি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা হচ্ছে কি অন্যের সাথে হচ্ছে কমিউনিকেশন, আমরা হচ্ছে কমিউনিকেট করার স্কিলটাকে অর্জন করি। এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, আমাদের যে দৈনন্দিন যে অ্যাফেয়ার্স গুলো আছে সেই জিনিসগুলোকে আমরা ভালো মতো ম্যানেজ করতে পারি। তাহলে এই যে আমরা যে গেইন ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এই পুরো জিনিসটাই মূলত এখানে বুঝাইছে। আমাদের সেলফ কনফিডেন্স তখনই আসবে যখন আমরা আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবো প্রপারলি। আমাদের সেলফ কনফিডেন্স তখনই আসবে যখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে অ্যাফেয়ার্স গুলা, অ্যাফেয়ার্স মানে আবার মনে করো না যে রিলেশনশিপ, অ্যাফেয়ার্স মানে রিলেশনশিপ মনে করো না আবার, অ্যাফেয়ার্স মানে হচ্ছে আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ গুলা, সেই জিনিসগুলোকে আমরা ভালো মতো ম্যানেজ করতে পারবো। আমরা হচ্ছে নিজের চিন্তাধারা আর্টিকুলেট করতে পারবো, নিজের মানে স্বাধীন মতো চিন্তা করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে আমাদের সেলফ কনফিডেন্স কে বুঝাইছে। সো এই জিনিস আমি যদি এই জিনিসটা লিখি তাহলে আমার এই জিনিসটা কিন্তু লেখা লাগতেছে না, তারপরে আসো এডুকেশন। দেখো এইখানে দেখো, এডুকেশন হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। তাহলে এই জিনিসটাকে আমরা চাইলে হচ্ছে কি এখানে লিখতে পারি না? এনে কি লিখবো? এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। আমরা কি লিখবো এখানে? এখানে লিখবো এডুকেশন enable us মানে যোগ্য করে, education enable us to think independently, স্বাধীনভাবে। তার মানে কি স্বাধীনভাবে মানে কি? আমরা হচ্ছে অনির্ভরশীল, ঠিক না? তাহলে টু থিঙ্ক and make our own opinion। এই দেখো, তাহলে আমরা নিজেদের ওপিনিয়ন তৈরি করতে পারি। আমাদেরকে এনেবল করে কি? থিঙ্ক করতে, চিন্তা করতে। এখানে ইন্ডিপেন্ডেন্টলি দিই নাই, থিঙ্ক করতে, চিন্তা করে, এন্ড আমাদের নিজস্ব ওপিনিয়ন তৈরি করতে সাহায্য করে। ওকে, সবাইকে বুঝতে পারছি? সবাইকে বুঝতেছি? সবাই একটু ফিডব্যাক দাও। সবাইকে বুঝতেছি সামারি লেখাটা? 3টা লাইন কিন্তু লেখা হয়ে গেছে। সামারির 3টা লাইন কিন্তু লেখা হয়ে গেছে।
তারপর আসো, as we know more about the world we appreciate মানে কি? appreciate মানে হচ্ছে আমরা প্রশংসা করি, ঠিক না? appreciate the good thing it offers but also become critical of the deviation from the values it imparts and the rise of hatred or conflict that follows. খেয়াল করে দেখো, এখানে অনেক কথা বলতেছে। এখানে প্রথমে বলতেছে ভালো, আগে এটার অর্থটা একটু বুঝাই দিই। as we know more about the world, আমরা যত হচ্ছে পৃথিবী সম্পর্কে জানি, we appreciate the good things, ভালো জিনিসকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। এই জিনিসটা আমাদেরকে যে অফার করে ভালো জিনিসগুলো, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট কিন্তু অলসো বিকাম ক্রিটিক্যাল, আমরা ক্রিটিক্যাল হয়ে যাই, আমরা সন্দেহপ্রবণ হয়ে যাই, আমরা হচ্ছে চিন্তাশীল হয়ে যাই অফ ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালুজ, যদি হচ্ছে মূল্যবোধের বাইরে ডেভিয়েশন চলে আসে, মূল্যবোধের ডেভিয়েশনটা যদি চলে আসে, তারতম্য যদি চলে আসে, সেটার ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। ইট ইম্পার্টস, এই জিনিসটা দেয়, এন্ড দ্য রাইজ অফ হেট্রেড, ঘৃণা যে জিনিসটা তৈরি হয়, এন্ড অর কনফ্লিক্ট, অথবা হচ্ছে কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব সৃষ্টি হয়, যেটা এটার দ্বারা হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা থিঙ্ক হয়ে যাই। তার মানে এখানে যেটা বুঝাইতে চাইতেছে যে শিক্ষা আমাদেরকে কি ভালো এবং খারাপ দুইটার তারতম্য করতে শিখায়, ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করাটা শিখায়, এন্ড খারাপ জিনিসটাকে হচ্ছে কি হেট করতে শেখায়, খারাপ জিনিসটাকে গ্রহণ করতে মানা করতে শিখায়। তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কি দুইটা সেন্টেন্সে মানায় ফেলতে পারি, যদি হচ্ছে আমি কি এইটা করতে পারি, অথবা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারি, সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। আমরা কি লিখবো? আমরা লিখবো এডুকেশন teaches us to কি শিখায়? to appreciate good things and তো এখানে এইভাবে লিখে ফেলছি, and কি and কি and become aware of the bad things তাহলে খারাপ জিনিস সম্পর্কে সচেতন হইতে আমাদেরকে সাহায্য করে, শিখায়। ওকে, সো এই 4 সেন্টেন্সে আমি এটাকে সামারি করলাম, এই 4টা সেন্টেন্সে আমি এই পুরো জিনিসটাকে আমি কিন্তু সামারি করে ফেললাম। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক বড় জিনিস দেওয়া থাকবে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে তোমাকে একটা জিনিস শিখাইলাম আজকে, আমি তোমাদেরকে হচ্ছে এই একটা জিনিস শিখাইলাম আজকে, শুধুমাত্র সামারি না, সামারির যে মেইন জায়গাটুক প্যারাফ্রেজিং করা, সামারি করতে হলে যে প্যারাফ্রেজিং জিনিসটা লাগে, আমি হচ্ছে এই জিনিসটা থেকে তোমাদেরকে এই প্যারাফ্রেজিংটাকে শিখাইলাম, যে আমি ওই কথাটাকেই লিখবো। আমার প্যাসেজে যে জিনিসটা দেওয়া আছে, আমি ওই কথাটাকেই লিখবো, বাট আমি হচ্ছে আমার নিজের মতন করে উপস্থাপন করব, যাতে করে হচ্ছে আমি হুবহু না লিখি এবং হচ্ছে ভালো মার্কস পাই। সবাই কি আমরা এই জিনিসটাকে যে এক্সট্রাক্ট করলাম, এই জিনিসটা কি বুঝছি কিনা? সবার কমেন্ট আমি দেখতে চাই, সবাই আমরা বুঝছি কিনা। আমরা সবাই বুঝছি কিনা, আমি সবার কমেন্ট দেখতে চাই, যে সবাই বুঝছি কিনা। আচ্ছা, আমরা সবাই বুঝে গেছি। এখন আমরা সামারি লেখা কিন্তু বুঝে গেছি। এখন আমাদের কি করতে হবে? আমাদের মেইন সমস্যাটা কোন জায়গায়? আমাদের ইংলিশে আমাদের মেইন সমস্যাটা কোন জায়গায় জানো? আমাদের ইংলিশে আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা
এক নাম্বার জিনিস হচ্ছে আমরা হচ্ছে পড়ি না, ইংলিশ জিনিসটা আমরা পড়ি না, কারণ এটার প্রতি আমাদের একটা ভীতি আছে, এইটার প্রতি আমাদের হচ্ছে একটা ভয় কাজ করে, এটার প্রতি আমাদের একটা অনীহাও আছে, কারণ এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, এই কারণে আমরা এই জিনিসটা পড়ি না। না পড়ার কারণে আমরা আরেকটা জিনিস করি না, সেটা হচ্ছে কি আমরা প্র্যাকটিস করি না। আমরা প্র্যাকটিস করি না, আমাদের প্র্যাকটিস জিনিসটা নাই, আমরা প্র্যাকটিস করি না, আমরা ইংলিশটা নিয়ে বসি না, ইংলিশে আমাদের মজাটা আমরা পাই না, মজাটা নেওয়ার চেষ্টা করি না, যে না ইংরেজিতে একটা মজা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আমি শিখে যাই তাহলে এটাতে কিন্তু একটা মজা আছে, যেই মজাটা আমরা নিই না, আমাদের অনীহার কারণ। সো আমাদের এই জিনিসটা বেশি বেশি করতে হবে। যদি তুমি হচ্ছে এই জিনিসটা ধৈরা নিতে চাও, ধৈরা ফেলতে চাও যে না আমি সামারি রাইটিং, আমি আমার লাইফে আর কখনো যাতে আমি সামারিতে না আটকাই, আমি যাতে আমার লাইফে কখনো সামারিতে না আটকাই, সেই কারণে তোমার কি করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা সবাই হচ্ছে পড়বো, প্র্যাকটিস করব, পড়বো, প্র্যাকটিস করব। ওকে, আমরা সবাই পড়বো এন্ড প্র্যাকটিস করব, ঠিক আছে? সো আমি তোমাদেরকে হচ্ছে প্যারট স্টাইলটা পড়া দিছিলাম, প্যারট স্টাইলটা পড়া দিছিলাম। হ্যাঁ, এই প্যারট স্টাইলটা তোমরা পড়ে ফেলবা, পড়ে এই প্যাসেজের সামারি, হ্যাঁ এই প্যাসেজের সামারি লিখে, সবাই এই প্যাসেজের সামারি লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা। গ্রুপে পোস্ট করবা, পাবলিক গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? সবাই এই প্যাসেজের সামারি লিখে গ্রুপে পোস্ট করবা। ওকে, এবার আসো ফ্লো চার্ট। এবার আসো ফ্লো চার্ট। সবাই কি সামারি পর্যন্ত ক্লিয়ার? সবাই সামারি পর্যন্ত ক্লিয়ার? সামারি পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা এখন ফ্লো চার্টে চলে আসবো। সবাই সামারি পর্যন্ত ক্লিয়ার হইলে ফ্লো চার্টে চলে আসবো। স্যার উই গেইন সেলফ কনফিডেন্স বাই লার্নিং, মানে হচ্ছে আমরা শিক্ষার দ্বারা আত্ম কনফিডেন্সের অর্থ কি? কনফিডেন্সের অর্থ হচ্ছে, কনফিডেন্সের বাংলা অর্থ কি? আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস অর্জন করতে পারি। হ্যাঁ, আত্মবিশ্বাস অর্জন করতে পারি। সো আমরা তো শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করি, যে আত্মবিশ্বাস কি, মানুষের সাথে কথা কিভাবে বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কোন কন্ডাক্ট করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোথায় কোন জিনিসটা রাখবে, এই জিনিসটাই হচ্ছে সেলফ কনফিডেন্স। ওকে, ওকে, বোঝাইতে পারলাম? বাই লার্নিং, শিখার মাধ্যমে। শিখার মাধ্যমে, ঠিক না? না শিখলে কিভাবে করব? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এডুকেশন মানেই তো হচ্ছে জিনিসটা শিখা, ঠিক না? শিক্ষা, ওকে। ওকে, ঠিক আছে, ওকে, আসি এবার ফ্লো চার্টে আসি।
ফ্লো চার্টে সবার ম্যাক্সিমাম ফ্লো চার্টে 90% স্টুডেন্ট কি করে জানো? ফ্লো চার্টে 90% স্টুডেন্ট কি করে জানো? ফ্লো চার্টে 90% স্টুডেন্ট না স্যার, সেন্টেন্স হবে না স্যার, কারণ উই গেইন সেলফ কনফিডেন্স লার্নিং হয় না, দুইটা নাউন পাশাপাশি আসছে এখানে, ঠিক আছে? সো এটা হবে না, তোমার একটা প্রিপোজিশন এখানে আনতে হবে, প্রিপোজিশন ছাড়া তুমি সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারবে না। উই গেইন সেলফ কনফিডেন্স বাই লার্নিং, ঠিক আছে? বাইটা আনতে হবে, সেলফ কনফিডেন্স লার্নিং হয় না, উই গেইন সেলফ লার্নিং হয়, উই গেইন সেলফ কনফিডেন্স হয়, বাই লার্নিং না দিলে কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে না। সো 90% স্টুডেন্টের যে সমস্যাটা সেটা হচ্ছে রুল, যে তারা হচ্ছে ফ্লো চার্টের রুলটা জানে না, সো 90% স্টুডেন্টের এই সমস্যা। চলো আমরা হচ্ছে ফ্লো চার্টের জিনিসগুলো একটু শিখি। এই হচ্ছে ফ্লো চার্ট। তোমরা যারা হচ্ছে আইসিটি ভালো পারো তারা কিন্তু আইসিটিতে যে ফ্লো চার্ট আছে, হ্যাঁ, ওই ফ্লো চার্টের মতোই। খেয়াল করে দেখো, ফ্লো চার্ট হলো নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক বক্সের মাধ্যমে একটা সিকোয়েন্স তৈরি করা। এখানে খেয়াল করো, কি তৈরি করা? সিকোয়েন্স তৈরি করা। সিকোয়েন্স মানে কি? ধারা তৈরি করতে হবে, একটা ধারা তৈরি করতে হবে, যে না একটার পর একটা, এইটার পর এইটা, এটার পর এইটা, এটার পর একটা, এভাবে ধারা তৈরি করতে হবে, বজায় রেখে অ্যারো সাইন নির্দেশনামূলক স্টেপ বাই স্টেপ কি করতে হবে? উপস্থাপন করতে হবে। কি করতে হবে? স্টেপ বাই স্টেপ, এইটার পর এইটা, এইটার পর এইটা, এইটার পর এইটা, এভাবে করে করতে হবে, উপস্থাপন করতে হবে। খেয়াল করে দেখো, গণিতে, ভূগোলে অথবা অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে ফ্লো চার্টের ব্যাপক ব্যবহার রয়েছে, এটা একটু আগেই বললাম। ইংরেজি ভাষাকে কেবল নির্দিষ্ট একটি বিষয়কে একাধিক বক্সের মাধ্যমে উপস্থাপন করতে হয়, ঠিক আছে? 5টি বক্স পূরণ করতে হয়। সবাই একটু খেয়াল করো, 5টি বক্স পূরণ করতে হয়। কয়টা বক্স? 5টি বক্স পূরণ করতে হবে, হ্যাঁ। আসো আমরা যাই, খেয়াল করো দেখো, সবাই একটু খেয়াল করো, বক্সটি নাউন দিয়ে শুরু হলে মানে তোমাকে কিন্তু একটা এক্সাম্পল করে দেয়, যে না ওয়ান ইজ ডান ফর ইউ, এই জিনিসটা কিন্তু করে দেয়। সো প্রথমটি যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী 5টি বক্স কি দিয়ে শুরু হবে? নাউন দিয়ে শুরু হবে। প্রথমে যেইটা করে দেওয়া থাকবে সেটা যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা পরবর্তী যে 5টা আমাদেরকে যে 5টা করতে দিছে সেগুলাও কি দিয়ে শুরু হবে? নাউন দিয়ে শুরু হবে। আবার দেখো, প্রথম বক্সটি যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয়, তাহলে পরের 5টা বক্সই হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে পূরণ করতে হবে। এভাবে যদি প্রথম বক্সটি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, পারফেক্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, অথবা জিরান্ডিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়, অথবা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু হয়, একটা করে বুঝাচ্ছি। পার্টিসিপল ফ্রেজ মানে কি? ভার্বের আইএনজি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল ফ্রেজ মানে কি? ভার্বের আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের ইডি ফর্ম, হ্যাঁ। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভ প্লাস আইএনজি, হ্যাভিং জিনিসটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। জিরান্ডিয়াল ফ্রেজ মানে কি? ভার্ব 1 প্লাস আইএনজি, যেটা হচ্ছে কি নাউনের কাজ করে, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? 2 প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1। তাহলে যদি প্রথম বক্সে মানে আমাকে যেটা করে দিছে, বলে দিছে যে 1 ইজ ডান ফর ইউ,
ওই জায়গায় যেভাবে শুরু হবে, যেই স্ট্রাকচারেই শুরু হোক না কেন, সেই স্ট্রাকচারেই পরবর্তী 5টা বক্স সেইভাবেই পূরণ করতে হবে। এই জিনিসটাই, এই নিয়মটাই 90% স্টুডেন্ট বুঝে না। এই নিয়মটাই 90% স্টুডেন্ট পরীক্ষায় ফ্লো চার্টের মধ্যে 90% স্টুডেন্ট এই জিনিসটাই জানে না, এই জিনিসটাই ভুল করে দিয়ে আসে। পরীক্ষার খাতায় এই জিনিসগুলা পাওয়া যায় না। যেভাবে আমাকে একটা ডান করে দিছে, যেভাবে দিয়ে দিছে, ঠিক ওইভাবেই আমার হচ্ছে পরবর্তী 5টা, যেই 5টা আমাকে করতে দিছে সেই 5টা বক্স করতে হবে, সেই 5টা বক্স পূরণ করতে হবে। সো এই নিয়মটা, এই পেজের নিয়মটা সবাই বুঝছো কিনা সেটা বলো। সবাই এই পেজের যে নিয়মটা তোমাদেরকে এখন পড়াইলাম, এই নিয়মটা সবাই বুঝছো কিনা? কারণ 90% স্টুডেন্ট ফ্লো চার্টে এই ভুলটাই করে। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? রাত কি বেশি হয়ে গেছে? আল্লাহ, অনেক ক্লাসে কেউ নাই। আয় হায়, আমি তো ভাবছি যে একটু দেরি করে ক্লাস নিব। সবাই হচ্ছে ব্যাডমিন্টন খেলা শুরু করছো, যে না ব্যাডমিন্টন খেলা শেষ করে বাসায় আসলে তারপরে ক্লাস। যদি সন্ধ্যার দিকে দিতাম সবাই বলতো যে স্যার আমরা তো ব্যাডমিন্টন খেলতে চলে গেছিলাম ছুটির দিন। হ্যাঁ, বা হচ্ছে স্যার একটা দাওয়াত ছিল, তাই ভাবলাম যে একটু দেরি করে ক্লাস নেই। সবাই দেখি হচ্ছে ঘুমে চলে গেছে, কেউই ক্লাসে নাই। ক্লাসে এত অ্যাটেন্ডেন্স কম, কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার আগে যদি এই ক্লাসগুলো করে ফেলো তাহলে দেখবা যে হচ্ছে টেস্ট পরীক্ষা কত ভালো হয়। আসেন বস, যেই নিয়মটা শিখাইলাম ওই নিয়মটা দেখেই আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট তৈরি করার চেষ্টা করি। দেখো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশি ফোক সং। বাংলাদেশি ফোক সং এর ক্যারেক্টারিস্টিক দেখিয়ে আমাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে বসে, তাহলে চলো আমরা এটা একটু পড়ি, আমরা এই প্যাসেজটা একটু পড়ি। Folk songs may be sung individually or in chorus. ফোক সংটা কি? ইন্ডিভিজুয়ালি, একা একাও গাওয়া যায়। লোকসঙ্গীত, হ্যাঁ, ফোক সং মানে কি? লোকসঙ্গীত। ফোক সং মানে কি? লোকসঙ্গীত। একা একাও গাওয়া যায়, কোরাস দলগতভাবেও গাওয়া যায়। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, যেগুলা ইন্ডিভিজুয়ালি গাওয়া হয়, একা একা গাওয়া হয়, সেগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। while songs in chorus include, যেগুলো হচ্ছে দলগতভাবে গাওয়া হয়, কোরাস মানে দলগত, ইনক্লুড যার মধ্যে আছে কি? কবি গান, লেটো, আলকাপ, গম্ভীরা, এই জিনিসগুলা। some songs are regional in character, কিছু গান হচ্ছে কি? রিজনাল, আঞ্চলিক। কিছু গান হচ্ছে আঞ্চলিক। but others are common to both Bangladesh and West Bengal, অন্যান্য গানগুলো বাংলাদেশ এবং হচ্ছে পশ্চিমবঙ্গে কমন। Similarly, some songs belong distinctively, আলাদাভাবে। distinctively মানে হচ্ছে আলাদাভাবে to one religious community. Similarly, একই রকম ভাবে কিছু গান হচ্ছে কি? কিছু গান হচ্ছে ধর্মীয় কমিউনিটির জন্য আলাদা, and Hindus or Muslim, যেটা হিন্দুদের জন্য হতে পারে, মুসলিমদের জন্য হতে পারে। আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, এবং হচ্ছে কিছু কি? ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ মানে হচ্ছে কি? দুইটা ধর্মের, দুই বা তার বেশি ধর্মের মধ্যেও এরকম আছে, এরকম গানগুলো আছে। Some songs belong exclusively to men, কিছু গান আছে যেগুলো হচ্ছে কি? পুরুষদের জন্য। Others to women, কিছু গান আছে মহিলাদের জন্য, একদম ডিস্টিংক্ট, আলাদা। মহিলাদের জন্য আলাদা গান, পুরুষদের জন্য আলাদা গান। While some are sung by both and men and women, কিছু গান আছে ম্যান ওমেন দুজন মিলেই গায়। Thus
only women compose and sing ব্রত গান and মেইলি গীত। খেয়াল করে দেখো, শুধু মহিলারা কোন গান গায়? ব্রত গান আর মেইলি গীত, এগুলো হচ্ছে মেয়েরা গায়। বাট both men and women participate in the old practice of roof beating songs that are sung while beating down and farming rooftops। হ্যাঁ, রুফ বিটিং হয় মানে কি, এই যে চাল সারানোর জন্য একসাথে সবাই মিলে এই গান গায়। এটা হচ্ছে ফোক সং এর ঘটনা বইলা দিল, এখানে আমাকে সামারি করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ বলতেছে, খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। ইনফ্লুয়েন্সড বলতেছে, influenced by the culture and lifestyle of different tribes। এখন আমাদের ফ্লোচার্টের ক্ষেত্রে রুল কি? একটাই রুল, যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই আমার কি করতে হবে? পরের পাঁচটা হচ্ছে ফ্লোচার্ট লিখতে হবে, এখানে কি আছে? ইনফ্লুয়েন্সড বাই কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রাইবস। তাহলে কি আছে? ভার্বের ইডি আছে, তারপরে আছে বাই, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে দ্য নাউন ফ্রেজ। তার মানে এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে ভার্বের প্রিপোজিশন, তারপরে নাউন ফ্রেজ। আমার এই জিনিসগুলা পরবর্তীতে যেই জিনিসগুলা আমরা দিব, প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের এই স্ট্রাকচারে দিতে হবে। স্ট্রাকচারটা কি আবার বলতেছি? ভার্বের ইডি মানে পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন, তারপর হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমার কাছে জানতে চাইছে কি? আমার কাছে জানতে চাইছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ বাংলাদেশি ফোক সং। বাংলাদেশি ফোক সং এর ক্যারেক্টারিস্টিক্স কি? এখানে প্রথম ক্যারেক্টার দেওয়া আছে কি? সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে সাং আমরা এখানে লিখবো, যেহেতু সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল বাই ইন্ডিভিজুয়াল অর কোরাস। এই দেখো, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মেইনটেইনড। তারপরে কি আছে? ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল গীত, এগুলাতে দেওয়া যাবে না। হ্যাঁ, কোরাস গানে এগুলো আছে। সাম আর রিলিজিয়াস ইন ক্যারেক্টার, তাহলে সাম সংস আর রিলিজিয়ন, সাম সংস আর ইন রিজনাল ইন ক্যারেক্টার, তাহলে এটা কি লেখা যায়? এই জিনিসটাকে কি লেখা যায়? বিন আচ্ছা, বিন না, become regional। ওকে, আর কি আছে দেখি? belong distinctively to one religious community। এখানে লিখতে পারি belonged to some distinct religious community। আর কি আছে দেখি? আর কি আছে? এখানে দেখো,
song belong to exclusively to men or others to women. আবার কি আছে, চলে যাই, sung by men and women both, men women both, man and women and both, man women man and women and both, ঠিক আছে, ম্যানও গায় ওমেনও গায় এবং দুইজনে মিলেও গায়। তারপরে কি, তারপরে কি আছে, while some are sung by both, আচ্ছা, does only women compose, দেখো sung while beating down and farming rooftop, তাহলে কি লিখবো, sung while beating down and farming rooftop। এই দেখো ফ্লো চার্ট হয়ে গেল। ওকে, এই দেখো ফ্লো চার্ট হয়ে গেল। তো ফ্লো চার্টের যেই নিয়মটা জানা দরকার সেই নিয়মটা হচ্ছে এই, সবাই কি বুঝছি? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এবার আসো ওপেন এন্ডেড কোশ্চেন। এটাতে অনেকেরই সমস্যা আছে, অনেকেরই সমস্যা নাই, অনেকেই হচ্ছে জানে না যে কিভাবে ক্লাস, কিভাবে ওপেন এন্ডেড কোশ্চেন। আবার একটু বোঝালে ভালো হবে। হ্যাঁ, তুমি আবার এই ক্লাসটা দেখে নিও, এই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে, এই ক্লাসটা আমরা ডিলিট করতেছি না, রেকর্ডেড আকারে থাকবে। এই ক্লাসটা হচ্ছে ইউটিউবে পোস্ট করা হবে, আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে। সো তুমি যদি ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসো এই ক্লাসটা পেয়ে যাবা, তুমি বারবার এই ক্লাসটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো চলো আমরা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন গুলো একটু শর্টকাটে শিখে ফেলি। হ্যাঁ, এইটা এই জিনিসটাই আমার দরকার, যে হ্যাঁ তোমার ধারণা হয়েছে, তোমার ধারণা হয়েছে, এখন তোমার কি করতে হবে, এখন তোমার কি করতে হবে, তোমার ধারণা হয়েছে, এখন তোমার কি করতে হবে, এখন তোমার এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা তোমার করতে হবে, পড়তে হবে, একটা প্যাসেজ পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, একটা প্যাসেজ পড়তে হবে, ফ্লোচার্ট প্র্যাকটিস করতে হবে, একটা প্যাসেজ পড়তে হবে, সামারি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি ক্লিয়ার হবে, যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি ক্লিয়ার হবে। এখন থেকে এই যে এই জিনিসগুলো পড়াই দিলাম, এই জিনিসগুলো পড়াই দিলাম, ঠিক আছে? এখন থেকে নেক্সট ক্লাস থেকে কি হবে, নেক্সট ক্লাস থেকে যখন প্যাসেজ পড়াবো, নেক্সট ক্লাস থেকে যখন প্যাসেজ পড়ায় শেষ করে দিব, তোমাদেরকে বলবো যে সামারি লিখে হচ্ছে আমাদেরকে দাও, গ্রুপে পোস্ট করো যে তোমার সামারিটা হয়েছে কিনা, আমি দেখে দিব যে হ্যাঁ তোমার সামারিটা এটা ঠিক হয়েছে। এইভাবে করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হবে। ওকে, এবার চলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন গুলো একটু শিখে ফেলি চট করে। যে ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন থাকে, ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে সেটা আমরা কিভাবে উত্তর করব, সেটা আমরা কিভাবে উত্তর করব। ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স থাকে, কোশ্চেন থাকে, ওয়ার্ড দিয়ে যদি থাকে, দেখো আমি হচ্ছে এখানে একটা দিয়ে দিছি কিভাবে উত্তর করবো, একটু খেয়াল করো। দেখো এই যে একটা ইয়া দিয়ে দিছি, একটা প্যাসেজের একটা ইয়া দিয়ে দিছি। ধরো এখানে আছে গার্লস প্লেইং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ, গার্ডিয়ানস
were not convinced as they were used to seeing girls helping mothers with household chores. বলতেছে আমাদের দেশে মেয়েরা যে ফুটবল খেলবে এটা হচ্ছে কমন প্র্যাকটিস না, কারণ গার্ডিয়ানরা হচ্ছে কনভিন্স না যে তারা হচ্ছে কি মারে হেল্প করার বাইরে হচ্ছে কি তারা হচ্ছে ফুটবল খেলবে, এই জিনিসটা তারা কনভিন্স না। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নট কমন, হোয়াট ইজ নট কমন পিকচার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কোন জিনিসটা কমন পিকচার না, কোশ্চেন এরকম আসে। অথবা কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য গার্ডিয়ানস জেনারেল আইডিয়া অ্যাবাউট দেয়ার ডটার্স, প্রশ্ন এইভাবে আসে। হ্যাঁ, প্রশ্ন এইভাবে আসে। তাহলে আমরা এই উত্তর কিভাবে দিব, আমরা উত্তর কিভাবে দিব? প্রথমটির উত্তর আমরা সরাসরি প্যাসেজ থেকে কিছু পরিবর্তন না করে দিতে পারি, সরাসরি দিতে পারি। যে কি এইটা দেখো, গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার ইন আওয়ার কান্ট্রি। দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই জিনিসটা, গার্লস প্লেইং ফুটবল ইজ স্টিল নট কমন পিকচার ইন বাংলাদেশ, এই জিনিসটা আছে না। কিন্তু আমাকে কি প্রশ্নের মধ্যে বাংলাদেশ চাইছে, আমাদের কাছে চাইছে কি আওয়ার কান্ট্রি চাইছে। হ্যাঁ, আওয়ার কান্ট্রি চাইছে, এই জন্য আমরা কি লিখলাম, আমরা লিখলাম স্টিল কথাটা বাদ দিয়ে দিছি, স্টিল কথাটা এখান থেকে বাদ দিয়ে দিছি। আমরা লিখছি হচ্ছে গার্লস প্লেইং ফুটবল ইজ নট এ কমন পিকচার ইন আওয়ার কান্ট্রি। তো আমাকে কোশ্চেনে যেভাবে চাইছে আমি সেভাবে আমার উত্তরটাকে ওভাবে করে দিব, আমি হুবহু প্যাসেজ থেকে মাইরে একদম বাংলাদেশ লাগাইয়া দিব না, ঠিক আছে। আবার দেখো সেকেন্ড কোশ্চেনটা আমি চাইলে হ্যাঁ পরিবর্তন না করেও দিতে পারি। জেনারেল আইডিয়া কি, কোশ্চেনটা এখান থেকে নিব, দি গার্ডিয়ানস জেনারেল আইডিয়া অ্যাবাউট দেয়ার ডটার্স, কি এই জিনিসটা লিখছি, আমি লিখছি দ্য গার্ডিয়ানস জেনারেল আইডিয়া অ্যাবাউট দেয়ার ডটার্স। তাহলে কোশ্চেন থেকে এইটুক কিন্তু হুবহু মাইরে দিছি, এটা কিন্তু কোশ্চেন থেকে মাইরে দিছি। তাহলে তাদের আইডিয়া কি, ইজ দ্যাট, এই দেখো এই কথাটুক লাগাইছি, এই কথাটুক নিজের করে লাগাইছি, দ্যাট ইজ দ্যাট দেয়ার ডটার্স, এই যে তাদের মেয়েরা উইল হেল্প দেয়ার মাদার্স উইথ হাউসহোল্ড চোরসেস। তাহলে কোশ্চেন থেকে নিয়ে আমি হচ্ছে কি এই ইনফরমেশনটা ডাইরেক্ট কোশ্চেনের সাথে সেট করে দিছি, কোশ্চেনের সাথে সেট করে দিছি। আমি কতটুক নিছি, আমি নিছি হচ্ছে এইটুক নিছি, ভার্ব কি ইজ নিছি, দেখো এইটুক নিছি, নেওয়ার পর ভার্ব কি দিছি ইজ, ভার্ব কি দিছি ইজ, তারপরে দ্যাট লাগাইলাম, দ্যাট লাগাই যে তাদের মেয়েরা এখানে কি আছে, এখানে আছে সিং গার্লস আছে, এই গার্লস এর জায়গায় কি লাগাইছি দেয়ার ডটার্স, এই জিনিসটা লাগাইছি, লাগায় এই যে দেখো একটা সুন্দর উত্তর বের করে ফেলছি, ওকে। সো ওয়ার্ড দিয়ে কোশ্চেন যদি ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকে পারবো না, ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে পারবো না এখন থেকে উত্তর করতে। পারবো না, আশা করি পারবো। আমরা কিন্তু এই জিনিসটাকে আরেকটু ঘুরায় লিখতে পারি যদি হচ্ছে আমরা আরেকটু ক্রিয়েটিভ হই। দেখো গার্ডিয়ানস ওয়ার নট, এই যে এটার উত্তরটা কিভাবে লিখতেছি, গার্ডিয়ান ওয়ার নট ইউজ টু সিইং দেয়ার গার্লস ইন আউটডোর অ্যাক্টিভিটিস, রাদার কি চায় দে উড, এখানে দে উডের জায়গায় দেয়ার গার্লস দিব আমরা, হ্যাঁ দেয়ার গার্লস উড হেল্প দেয়ার মাদার্স উইথ ডোমেস্টিক অ্যাক্টিভিটিস। এই যে হাউসহোল্ড চোরসেস এর জায়গায় আমি লাগাইছি হচ্ছে ডোমেস্টিক অ্যাক্টিভিটিস, হাউসহোল্ড চোরসেস এর জায়গায় আমরা ডোমেস্টিক অ্যাক্টিভিটিস লাগাইছি। সো এই যে উত্তরটা এটা 2 পাবা, এটা 2 পাবা। আর এই যে উত্তরটা এইটা হচ্ছে সহজেই তোমার হচ্ছে কি ধরো 1-1.5 পাওয়া যাবা, বা 2ও পাইতে পারো যদি হচ্ছে এরকম উত্তর কেউ না লিখে, ঠিক আছে। সো এইটা হচ্ছে বেস্ট অ্যান্সার। এটা কিছু পরিবর্তন তুমি চাইলে ঘটাতে পারো, তোমার সেই ক্ষেত্রে হচ্ছে কি ভোকাবুলারি নলেজ থাকতে হবে যে হ্যাঁ হাউসহোল্ড চোরসেস মানে হচ্ছে ডোমেস্টিক ওয়ার্ক।
ঠিক আছে, আরো আসো। ওয়াই দিয়ে প্রশ্ন থাকলে কি করব? ওয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কি করব? দেখো এখানে আছে ওয়াই ডু উই স্পেন্ড মানি, আমরা কেন টাকা খরচ করি। তো এখানে দেখি, এরকম একটা প্রশ্নের উত্তরে আমরা কি দিব, দেখো উই স্পেন্ড মানি ফর ভেরিয়াস রিজনস, এইভাবে আমরা দিব উই স্পেন্ড মানি ফর ভেরিয়াস রিজনস, এইটুক দিয়ে ফুল স্টপ। প্রথমে আমরা কি এগুলো কিন্তু প্যাসেজ থেকে আনবো, মানে আমরা জাস্ট হচ্ছে ওয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে উত্তরটা কিভাবে করবো সেই জিনিসটা শিখতেছি। যে আমরা দিব উই স্পেন্ড মানি ফর ভেরিয়াস রিজন, যদি অনেকগুলো রিজন থাকে তাহলে অনেকগুলো রিজন বলবো, আর যদি অনেকগুলো না থাকে আমরা সাম লিখতে পারি, সাম রিজনস, অথবা হচ্ছে ফর টু রিজনস, দুইটা থাকলে, তিনটা থাকলে থ্রি রিজনস, এরকম করে। আবার অঙ্কে লেখা দিব না, কিন্তু আমরা লিখবো টু অথবা থ্রি, এরকম। ঠিক আছে, উই স্পেন্ড মানি টু বাই ফুডস, ক্লোথস, এভরিডে এসেনশিয়ালস। সেকেন্ডলি উই স্পেন্ড মানি টু পে ডিফারেন্ট সার্ভিসেস। থার্ডলি উই স্পেন্ড মানি টু এন্টারটেইন পিপল, টু ট্রাভেল টু প্লেসেস, এরকম। ঠিক আছে, ক্লিয়ার? হাউ দিয়ে প্রশ্ন দিলে, ধরো এরকম আছে একটা, দেখো একটা প্যাসেজের লাইন দেওয়া আছে, মাই রিটার্ন ওয়াজ belated and fog filled, the mountain passes so treacherously that dash dash dash, ভালো কথা, it was Monday noon before I reached the cabin. ওকে, প্রশ্ন হচ্ছে how did fog fill the mountain passes, মাউন্টেনের রাস্তাটা কিভাবে ফিল হয়েছে, মাউন্টেনের রাস্তাটা কিভাবে ফিল হয়েছে। তাহলে আমরা যেহেতু হচ্ছে হাউ দিয়ে কোশ্চেন আছে, আমরা এটারে উত্তর কিভাবে দিব, আমরা উত্তর ডাইরেক্ট সরাসরি দিয়ে দিতে পারি যে দ্য ফগ ফিল দ্য মাউন্টেন পাসেস, কিভাবে, এই যে দেখো ট্রেচারাসলি মানে কি, বুঝাই যায় না, এমন ছদ্মবেশে, এমন গোপনে, এমন ভাবে হয়েছে জিনিসটা বোঝা যায় নাই। ঠিক আছে, ট্রেচারাসলি হয়েছে। এই জিনিসটাকে আরেকটু ক্রিয়েটিভলি লেখা যায়। হ্যাঁ, এই যে দেখো আরেকটু ক্রিয়েটিভলি লেখা যায়, দেয়ার ওয়াজ ফগ এভরিওয়্যার এন্ড ইট ফিল্ড দ্য মাউন্টেন পাসেস ভেরি ডেঞ্জারাসলি। ওকে, এগুলো হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিসে আনবা, তত তোমার হচ্ছে এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। তোমার একদিনে ইমপ্রুভ হয়ে যাবে না, তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে, মোর ভোকাবুলারিজ জানতে হবে। যখন প্যাসেজ পড়বা ওই প্যাসেজের ওয়ার্ড গুলোর সিনোনিম জানতে হবে। হ্যাঁ, প্যাসেজের ওয়ার্ড যেগুলো নতুন শব্দ সেগুলোর সিনোনিম জানতে হবে, নতুন করে সেন্টেন্স মেক করার ধারণা থাকতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা। এখানে হোয়েন দিয়ে প্রশ্ন থাকলে হোয়েন ওয়াজ লালন শাহ born, when was লালন শাহ born, when did লালন শাহ die, তো এই জিনিসটাকে ডিরেক্টলি লিখে দিতে পারি, ডাইড ইন 1870, অথবা এই জিনিসটাতে হচ্ছে 19th century, প্যাসেজে যেভাবে আছে এভাবে দিতে পারি। এই যে দেখো এখানে এই যে জিনিসটা দেওয়া আছে, এখানে আমি এসে চাইলে এখান থেকে দিতে পারি, বোনের শাল দিতে পারি, অথবা হচ্ছে এই জিনিসটা দিতে পারি। হ্যাঁ, ওকে, এগুলো সব সহজ। হু দিয়ে থাকলে যার কথা জিজ্ঞেস করছে তার কথা বলতে পারি। হ্যাঁ, দেখো হু ভিজিটেড সোনারগাঁও ইন 1346, এটাকে কিভাবে লিখবো, ইবনে বতুতা ভিজিটেড সোনারগাঁও ইন 1346। ঠিক আছে, এবার ওয়্যার দিয়ে প্রশ্ন থাকলে কোন জায়গায়, পার্টিকুলার প্লেসের কথা লিখবো। ওকে, সো ওপেন এন্ডেড কোশ্চেনটাও কিসের দরকার, ওপেন এন্ডেড কোশ্চেনেও কি কোন জিনিসটা দরকার, ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য এই জিনিসটা দরকার। ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য কোন জিনিসটা দরকার, ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য কোন জিনিসগুলো দরকার, রিডিং দরকার, আর কি দরকার, প্র্যাকটিস দরকার। সো আমরা এই জিনিসটা করতে থাকবো, তাইলেই হচ্ছে আমাদের সামারি, ফ্লো চার্ট
আর ওপেন এন্ডেড কোশ্চেন এগুলো আমরা ইজিলি পেয়ে যাব। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটা পুরোটা সবাই বুঝছো, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আশা করি তারা বুঝা গেছো। এখন থেকেই হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দাও। নেক্সট ক্লাসটা কিন্তু আবার এক সপ্তাহ পর নেক্সট ক্লাস। হ্যাঁ, অনেকেই বলে স্যার রুটিন দেন না। নেক্সট ক্লাসটা ফার্স্ট পেপারের নেক্সট ক্লাস, ফার্স্ট পেপার ক্লাসটা হচ্ছে ঠিক 1 উইক পর। ফার্স্ট পেপারের নেক্সট ক্লাসটা ঠিক 1 উইক পর। ফার্স্ট পেপারের নেক্সট ক্লাসটা ঠিক 1 উইক পর। সেটা হচ্ছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরে হবে না, 31 ডিসেম্বরে হবে না। 31 ডিসেম্বর আছে। 31 ডিসেম্বরে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেকেই হচ্ছে 31 ডিসেম্বরে উদযাপন করবে। 31 ডিসেম্বর আসে। ওকে, সো চেষ্টা করব যে 31 ডিসেম্বরে না নেওয়ার জন্য। হ্যাঁ, আর 2-3 তারিখে নিয়ে নিব, ঠিক আছে, যদি এই সময়ে না নেওয়া হয়। ওকে, তো তোমরা জানাইও যে তোমরা হচ্ছে 31 ডিসেম্বরে ক্লাস করবা কিনা। যদি ক্লাস করো তাহলে নিয়ে নিব, আর যদি ক্লাস না করো তাহলে নিব না। ওকে, সো নেক্সট ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে 31 ডিসেম্বরে। ওকে, সো আশা করি 9টা-10টায়, আশা করি 9টা-10টায়। এটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাস। সেকেন্ড পেপারের নেক্সট ক্লাস হচ্ছে 27 ডিসেম্বর। সেকেন্ড পেপারের নেক্সট ক্লাস 27 ডিসেম্বর। সেকেন্ড পেপারের নেক্সট ক্লাস 27 ডিসেম্বর। সবার সাথে দেখা হবে কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস, ঠিক আছে। তো সবাই উপস্থিত থাকবা 27 ডিসেম্বর রাত 9টায়। 27 ডিসেম্বর রাত 9টায়, আর আগেও হতে পারে। আর 31 ডিসেম্বর ফার্স্ট পেপারের ক্লাস। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবা। বেশি বেশি প্র্যাকটিস করলেই এই যে শিখানোটা এটা ফ্রুটফুল হবে। এই যে জিনিসটা শিখলা আজকে, এটা ফ্রুটফুল হবে। নাইলে এই যে দেখা যাবে যে হচ্ছে ভুলে যাবা, মনে থাকবে না, পরীক্ষায় ভুল হবে, নাম্বার কম পাবা। ওকে, সো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। ওকে, সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।